ভোরবেলা জঙ্গল থেকে একটি স্কুল ছাত্রীর দেহ উদ্ধার হয় এবং তার পাশে একটি কাটা কম্পাস। অপরদিকে এক স্কুল মাস্টার রাস্তায় বেরিয়ে মেয়েদের ছবি তোলে কেন, আর এই রহস্য উদ্ঘাটনের জন্য এক গোয়েন্দা নেমে পড়ে, কিন্তু সেও 3 দিন পরে গায়েব। এই জটিল রহস্যর কিনারা শেষ পর্যন্ত কি হবে, কে যে কি উদ্দেশ্য নিয়ে ঘুরছে তা মুভি শেষ পর্যন্ত ধরতে পারবে না। তো আজকের গল্পটি রোমাঞ্চকর এক গোয়েন্দা গল্প। তো চলো গল্পে যাওয়া যাক। তো গল্পের শুরুতেই হায়দ্রাবাদের একটা জঙ্গলের সিন দেখতে পাই। রাতের বেলা আমরা দেখতে পাই একটা মেয়ে জঙ্গলে পড়ে আছে। সে অজ্ঞান ছিল, তার জ্ঞান ফিরেছে এখন। সে অনেকটা কষ্ট অনুভব করে। সে খেয়াল করে তার গলার পাশে কিছু একটা ঢোকানো। সে সেটা টেনে বার করে এবং টলমলো পায়ে উঠে দাঁড়ায়। সে হাঁটা চলার চেষ্টা করে কিন্তু পারে না। সে সেখানেই মাথা ঘুরে পড়ে যায়। তো এরপরে সিন শিফট হয় ভোরবেলা। তো নিউজ পেপার বিক্রেতা যাচ্ছিল এবং সে বাথরুম করতে এক জায়গায় দাঁড়ায় এবং তার সামনে দেখতে পাই একটি মেয়ের বডি পড়ে আছে। তো এখানে সিন কাট হয়ে যায়। আর পরের সিনে দেখতে পাই পুলিশটা সেখানে চলে এসছে। আসলে মেয়েটি মারা গেছে। তো এই মেয়েটির নাম সন্ধ্যা, আর এই যে মেয়ের বাবা মা, আর এই যে পুলিশ অফিসার শ্রীকান্ত। তো সন্ধ্যা বডিটিকে চেক করে বলে একে অন্য জায়গায় মারা হয়েছে, তারপরে এখানে আনা হয়েছে। ওর হাতের চিহ্ন দেখে বোঝা যাচ্ছে ওই গাছকে আঁকড়ে ধরতে চেয়েছিল কিন্তু পারেনি। ওইদিকে জুতো ছাপ আছে, তার মানে সে জঙ্গল থেকে বাইরে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। ওই দিক থেকে পল্লবী ডাকে সন্ধ্যা। সেখানে গেলে দেখতে পাই একটি ব্যাগ ও কাটা কম্পাস পড়ে আছে। কম্পাসে রক্ত লেগে আছে। আমি আজ পর্যন্ত এই কম্পাসের আসল ব্যবহার বুঝতে পারলাম না। তো যাই হোক, সন্ধ্যা কম্পাসটিকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেয়। তো পেপারওয়ালার থেকে যা যা জানার সন্ধ্যা জেনে নেয়। তো সন্ধ্যা আসলে পুলিশ নয়, কিন্তু সে প্রাইভেট ডিটেকটিভ। তো পরের সিনে দেখতে পাই রিপোর্টাররা স্কুলের প্রিন্সিপালকে ধরেছে যে সন্ধ্যার এমন কি করে ঘটলো, আপনি এ বিষয়ে কি বলতে চান। প্রিন্সিপাল বলে আমি কিছু জানি না, সন্ধ্যা কালকে স্কুলেই আসেনি। তো এরপরে একটা ছেলের ওপরে সিন শিফট হয়। তো ওইদিকে সন্ধ্যারা অফিসে ফিরছে আর ছেলেটি তার মুখ রুমাল দিয়ে বেঁধে নেয় এবং তাদের পিছু নিতে থাকে। তো সন্ধ্যারা অফিসে পৌঁছে গেছে আর ছেলেটিও এখানে দাঁড়িয়ে তাদের দেখতে থাকে। তো ছেলেটির বন্ধুরা এসে বলে আরে ভাই, তুই আমার বাইক নিয়ে কেন চলে এসেছিস। তো এই ছেলেটির নাম কার্তিক আর তার বন্ধু হারি। আসলে কার্তিক সন্ধ্যাকে ভালোবাসে, তাই প্রতিদিন সেইভাবে ফলো করে। তো তেমনই আজকেও তারা দাঁড়িয়ে আছে, কিন্তু সন্ধ্যা আজকে আর আসে না, কারণ সন্ধ্যা গিয়েছে ওই যে মেয়েটি মারা গেছে অর্থাৎ ঈশিতার স্কুলে গেছে। তো সন্ধ্যা স্কুলে কাজ করে একটি মহিলাকে জিজ্ঞাসা করে প্রিন্সিপালের ঘর কোন দিকে। সে দেখিয়ে দেয় এবং তার থেকে সন্ধ্যারা জানতে পারে ঈশিতা খুব ভালো মেয়ে ছিল, স্কুলে ফার্স্ট হতো। মহিলা আরো বলে ঈশিতাকে নেহা নামক একটি মেয়ে ঈর্ষা করতো, কারণ তার থেকে সবসময় সে বেশি নাম্বার পায়। এই একটা সমস্যা মেয়েদের, বান্ধবী যদি 1 নম্বরও বেশি পায় এদের জ্বলতে শুরু করে। আর নেহাকেও সবাই ঈশিতার মতো হতে বলে, আর এতে নেহা আরো রেগে যায়। তো এরপরে সন্ধ্যা প্রিন্সিপালের সঙ্গে দেখা করে এবং ঘটনা বিস্তারিত জানতে চায়। তারপরে বলে স্কুলের সিসিটিভি ফুটেজটা দেখতে চায়। প্রিন্সিপাল বলে কিছুদিন আগেই সিসিটিভি খারাপ হয়ে গেছে। সন্ধ্যা বলে আমি স্কুলের সব টিচারদের সঙ্গে দেখা করতে চাই। প্রিন্সিপাল বলে ঠিক আছে চলো। তো প্রিন্সিপাল এসে সব স্যার ম্যাডামের সঙ্গে সন্ধ্যার পরিচয় করিয়ে দেয়। এই যে ইনি হলেন কম্পিউটার স্যার রাহুল, এই স্যারকে একটু মনে রেখো। সন্ধ্যা বলে আমি নেহার সঙ্গে দেখা করতে চাই। তখন এই ম্যাডাম বলে ও তো 3 দিন ধরে স্কুলেই আসছে না, ব্যাপারটা কিন্তু সন্দেহজনক। তাই সন্ধ্যা নেহার বাড়ি চলে আসে। নেহার বাবাও বলে ঈশিতা খুব ভালো মেয়ে ছিল, আমি আমার মেয়েকেও ওর মতো হতে বলতাম। তো তেমন কিছু ক্লু না পাওয়ায় সন্ধ্যা চলে আসে। তো এদিকে কার্তিকরা সন্ধ্যাকে ফলো করেই যায়, কিন্তু কয়েকদিন যাবৎ সন্ধ্যাকে দেখতেই পায় না। তো এমনই একদিন সন্ধ্যাদের অফিসের সামনে কার্তিক আর হারি বসে আছে। আজকে পল্লবী একাই অফিসে এসছে, সন্ধ্যা আসেনি। পল্লবী দেখে দুটি ছেলে প্রায় সময় ওখানে বসে থাকে। এবারে সে তাদের কাছে গিয়ে বলে কি ব্যাপার, কাকে ফলো করছেন। কার্তিক বলে না মানে আমি। ফট করে হারি বলে ওঠে আমরা আপনাকে ফলো করছি না, আপনার বান্ধবী সন্ধ্যাকে করছি, আমার বন্ধু ওকে ভালোবাসে। পল্লবী বলে কি তুমি সন্ধ্যাকে ভালোবাসো। কার্তিক তো কপাল চাওড়াচ্ছে। পল্লবী বলে ওর পিছনে ফালতু ঘুরো না, ও হবে না। কার্তিক বলে ঠিক আছে, তা তোমার বান্ধবীকে আমি দেখি না কেন কয়েকদিন। পল্লবী প্রথমটাই কিছু না বলতে চাইলেও পরে বলে সন্ধ্যা 3 দিন যাবত মিসিং। কার্তিক বলে কি। পল্লবী বলে হ্যাঁ, ওকে পাওয়া যাচ্ছে না। এবারে কার্তিক অহনো নিয়ে অফিসে ঢুকে পড়ে। স্যার বলে আরে কার্তিক তুমি এখানে। পল্লবী বলে স্যার আপনি একে চেনেন। স্যার বলে এ আমাদের এখানেই কাজ করতো, অনেক বড় এজেন্ট। একটা ঝামেলার কারণে ও চলে গেছিল, আর ও চলে যাওয়ার পরেই ওর জায়গাতেই সন্ধ্যাকে নেওয়া হয়েছে। কার্তিক বলে স্যার ওসব ছাড়ুন, সন্ধ্যার ব্যাপারে বলুন। স্যার বলে হঠাৎ সন্ধ্যার ব্যাপারে এত উৎসাহ কেন। পল্লবী বলে স্যার ও সন্ধ্যাকে ভালোবাসে। স্যার বলে ঠিক আছে, যদি তুমি সন্ধ্যাকে খুঁজতে চাও তবে কাজে লেগে পড়ো। তো এরপর এরা 3 জন গাড়ি করে বেরিয়ে পড়ে। যেতে যেতে কার্তিক বলে পল্লবী তুমি লাস্ট কখন সন্ধ্যাকে দেখেছো। প্রতিদিন আমি ওকে নামিয়ে দিয়ে আসি ওর বান্ধবীর বাড়ি, ওখানেই ও থাকে। তো সেই দিনকে ও শ্রীকান্তের সঙ্গে দেখা করে একাই চলে গেছিল, আমি আর যাইনি। তারপর থেকে ওকে আর পাওয়া যাচ্ছে না। কার্তিক এইবার শ্রীকান্তের সঙ্গে দেখা করতে আসে।
তো শ্রীকান্ত বলে সন্ধ্যা আমার কলেজেরই বান্ধবী, এই কেসের জন্য আমিই তাকে হায়ার করেছিলাম। তো সন্ধ্যা মিসিং হওয়ার আগে আমাকে ফোন করে বলেছিল ও নাকি একটা বিশাল বড় ক্লু পেয়েছে, আর পরের দিন সকালেই শুনছি ও নাকি মিসিং। তো কার্তিক বলে ঠিক আছে, এবং সে সেখান থেকে চলে আসে। তো কার্তিকরা এবারে স্কুলে আসে এবং সেই মহিলাকে জিজ্ঞাসা করে ঈশিতার ব্যাপারে শুনতে আর কি কেউ এসছিল। সে বলে না, ওই ম্যাডামই এসছিল সেদিন। তো এবার এসে প্রিন্সিপালের ঘরে যায়। প্রিন্সিপাল বলে এই কেসের ব্যাপারে তো অন্যজন ছিল। কার্তিক বলে ওকে বাদ দেওয়া হয়েছে, এখন আমি আছি, বলুন। তো আপনি আমাকে ঈশিতার ক্লাসে নিয়ে চলুন। প্রিন্সিপাল বলে ঠিক আছে চলুন, কিন্তু আমিও সঙ্গে যাব। তো এরপরে কার্তিকরা ক্লাসে আসে। কার্তিক সব ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলে আমি জানি তোমাদের মধ্যেই কেউ ঈশিতাকে মেরেছে। এই কথা শুনে নেহাকে দেখতে পাই সে চুপচাপ মেরে গেছে, আর এই রিয়াকশনটা কার্তিক ফলো করে। তো কার্তিক বলে এই ক্লাসে ঈশিতার সব থেকে ভালো বন্ধু কে কে আছো? তো দুটি ছেলে একটি মেয়ে উঠে আসে। তো ঈশিতার সঙ্গে কাদের ঝগড়া হতো বেশি? সবাই নেহার দিকে তাকায়। তো নেহা আর একটি ছেলে উঠে আসে। তো ঈশিতা কি পছন্দ করে কি পছন্দ করে না দুই দিকেই জিজ্ঞাসা করে। তো নেহা বলে ঈশিতা পড়াশোনায় খুব ভালো ছিল, আর ওর জন্য আমার বাড়িতেও শুনতে হতো। কার্তিক বলে আচ্ছা ঠিক আছে তোমরা যাও। তো ফেরার সময় হারি বলে তুই বাচ্চাদেরকে ওভাবে জিজ্ঞাসা করলি কেন? কার্তিক বলে সবাই ঈশিতার পছন্দের ব্যাপারে বললেও নেহা ঈশিতার অপছন্দের ব্যাপারেও বলেছে, কিন্তু সুতরাং নেহাকে আমাদের চোখে চোখে রাখতে হবে। তো এরপরে তারা ঈশিতার বাড়িতে আসে এবং জিজ্ঞাসা করে তারা কারোর ওপরে সন্দেহ পড়ে কিনা। ঈশিতার বাবা বলে না না, তেমন কেউ নেই। কার্তিক জিজ্ঞাসা করে ও কিসে স্কুলে যায়? ঈশিতার বাবা বলে বাসে করেই যায়, কিন্তু সেদিন বাস দেরি করছিল বলে আমি ওকে নামিয়ে দিয়েছিলাম স্কুলে। কার্তিক বলে কি, ওকে আপনি স্কুলে নামিয়ে দিয়েছিলেন? তাহলে প্রিন্সিপাল বলছিল ও নাকি স্কুলেই আসেনি। ঈশিতার বাবা বলে আমি ওকে স্কুলের ভিতরেই নামিয়ে দিয়েছিলাম, স্কুলে সত্যিই ও গিয়েছিল। কার্তিক বলে ঠিক আছে দেখছি, বলেছে চলে আসে। তো ফেরার সময় কার্তিক বলে তুমি অফিসে যাও, আমি ফিরছি। তো পল্লবী বসে টম এন্ড জেরি দেখছিল। তো রাত হয়ে যায় কিন্তু কার্তিক ফিরে না। সে কার্তিককে ফোন করে কিন্তু ফোন যায় না। এরপরে সে হারিকে ফোন করে। হারি বলে আমরা হসপিটালে আছি, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাই এসছি, এইটুকু বলেই ফোন কেটে যায়। তারপরে আর ফোন যায় না, সুইচ অফ বলে। পল্লবী এবারে তাড়াহুড়ো করে হসপিটালে চলে আসে এবং হারিকে বলে কার্তিকের কি হয়েছে, কার্তিক কই? হারি বলে আরে আস্তে আস্তে, কি ব্যাপার তুমি এখানে? হারি বলে ওর আঙ্কেল বাইক নিয়ে পড়ে গেছিল তাই ও এসছে, এই ছাড়া কিছু না। পল্লবী বলে ও আচ্ছা, আর আমার ফোনে চার্জ ছিল না তাই সুইচ অফ হয়ে গেছিল। হারি বলে তা তোমার এই রকম অবস্থা হয়ে গেল কেন? পল্লবী বলে না না এমনি, বন্ধুর যদি কিছু হয় তা ভয় লাগে না। হারি বলে না না, আমি তো তোমার চোখে অন্য কিছুই দেখছি। জানো তো ও সন্ধ্যাকে ভালোবাসে তাহলে? পল্লবী বলে জানি, কিন্তু হারি বলে সব কবে থেকে? পল্লবী বলে অনেক আগে থেকেই। আসলে কার্তিক যখন সন্ধ্যার জন্য দাঁড়িয়ে থাকতো পল্লবী তখন থেকেই কার্তিককে ফলো করে যাচ্ছে এবং সে কার্তিককেই তখনই মন দিয়ে বসে আছে। তো সেই দিন পল্লবী দেখে এরা বসে আছে, তখন পল্লবী ইচ্ছা করেই কথা বলতে গেছিল, কিন্তু যখন হারি বলে দেয় কার্তিক সন্ধ্যাকে ভালোবাসে তখন পল্লবীর বুকে ছ্যাদ করে লাগে। পল্লবী বলে হারি তুমি কার্তিককে কিছু বলো না, এই কেসের সুবাদে তো একসঙ্গে থাকতে পারবো। তারপরে যখন কেস সলভ হয়ে যাবে কার্তিক সন্ধ্যাকে প্রপোজ করবে, সন্ধ্যাকে আমি চিনি ও না করে দেবে, তখন আমি কার্তিককে প্রপোজ করবো। হারি বলে ঠিক আছে। তো কার্তিক বেরিয়ে বলে তুমি এখানে? পল্লবী বলে এমনি চলে আসলাম, ভালো লাগছিল না তাই। কার্তিক বলে ফরেন্সিক রিপোর্ট এসছে, ওখানে ঈশিতা ছাড়া আর কারোর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। তো পরের দিন কফি খেতে খেতে কার্তিক বলে আমার মনে হয় ওই স্কুলের মধ্যেই কেউ আছে যে ঈশিতাকে মেরেছে। পল্লবী বলে তোমার মনে হলো কেন এমন? কার্তিক বলে দেখো স্কুলের পিছনে ওর বডি পাওয়া গেছে, আর ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী ওর সঙ্গে কোনো খারাপ কিছুই করা হয়নি, তার মানে ও স্বেচ্ছায় গেছিল ওখানে, অর্থাৎ খুনিকে সে চেনে। আর তাকে মারার জন্য যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল তা হলো কম্পাস, এটা একমাত্র স্কুলের বাচ্চাদের কাছেই থাকে, তার মানে এটা দাঁড়ায় স্কুলের কোনো স্টুডেন্টই হবে। তো এর পরের দিনে দেখতে পাই কার্তিক নেহার বাড়িতে এসছে। তার বাবা মার থেকে সে জানতে পারে নেহা পড়াশোনায় তো গান্ডু, আমরা ঈশিতার মতো ওকে পড়তে বলি কিন্তু ও পড়বে না, ওকে অ্যাকচুয়ালি জোর করে টিউশনিতে পাঠায়। কার্তিক বলে কোথায় পড়তে যায়? নেহার মা বলে ওই প্রিন্সিপাল স্যারের কাছেই পড়তে যায়। এটা শুনে এরা একটু অবাক হয়। কার্তিক বাড়ির দিয়ালে দেখে সব ডান্সের ফটো লাগানো। তো এরপরে কার্তিকরা আবার স্কুলে আসে, আস্তে আস্তে কম্পিউটার স্যারের সঙ্গে আবার ধাক্কা খায়। তো ওইদিকে প্রিন্সিপাল রুমে দেখতে পাই প্রিন্সিপাল নেহাকে বলছে তুমি পড়াশোনায় কেন মনোযোগ দাও না, এবারে একটু ভালো করে পড়াশোনা করো। তো কার্তিকরা প্রিন্সিপালের ঘরে এসে ঢোকে। তো প্রিন্সিপাল নেহাকে বলে তুমি চলে যাও। কার্তিক বলে ও এখানে কেন? প্রিন্সিপাল বলে তো কি হয়েছে, পড়াশোনায় ঠিক করছে না তাই বলছিলাম। কার্তিক বলে আপনি টিউশনই পড়ান? প্রিন্সিপাল বলে হ্যাঁ। কার্তিক বলে তো আমাদেরকে জানাননি কেন? প্রিন্সিপাল বলে এটা আবার জানানোর কি আছে, এটা আমার পার্সোনাল ব্যাপার। কার্তিক হুমকি দিয়ে বলে যদি কিছু আমি খুঁজে পাই তোমার কিন্তু অবস্থা খারাপ করে দেবো। তো কার্তিকরা এবারে পরের দিন নেহাকে ফলো করতে থাকে। তো কিছু দূর যাওয়ার পরে নেহা বুঝতে পারে তাকে ফলো করা হচ্ছে। তো নেহা দাঁড়িয়ে পড়ে। তো কার্তিক তাকে একটা সাইডে নিয়ে বসে আর নেহার থেকে সব সত্যি জানতে চায়। তখন নেহা কাঁদতে কাঁদতে বলে আমি যা চাই আমার পরিবার তা কখনোই বুঝতে পারে না, বাড়িতে সব সময় আমাকে ভালো মার্কসের জন্য বকাঝকা করতে থাকে, আমার পড়াশোনা করতে অত ভালো লাগে না, কিন্তু আমার বাড়ির কথা হচ্ছে আমাকে যে করেই হোক ভালো নাম্বার আনতে হবে, আর 24
ঘন্টা ঈশিতার কথা বলতে থাকে, আমি তার মতো কেন মার্কস আনতে পারি না। কিন্তু এটা ওরা বুঝতে পারে না আমি নাচতে ভালোবাসি, আমি ডান্সার হতে চাই। তো আমাকে জোর করে স্যারের ওখানে পড়তে পাঠায়। তো স্যার যখন বুঝতে পারে আমি অত পড়াশোনায় ভালো না আর আমার বাড়ি থেকে প্রেশার দেয় নাম্বারের জন্য, তখন স্যার আমাকে বলে আমি তোমাকে ভালো নাম্বার দেব যদি তার কথা আমি শুনি। তো তারপরে স্যার আমাকে পড়ার শেষে প্রায় ঘরে নিয়ে গিয়ে সে আর বলতে পারে না, কেঁদেই ফেলে। এইসব শুনে কার্তিক খুব রেগে যায় এবং সে রাতের বেলাতেই প্রিন্সিপালের ঘরে চলে যায় এবং বলা নেই কওয়া নেই উদ্ধম মধ্যম পেটাতে থাকে। প্রিন্সিপাল তো আয়ামদা অবাক, এ মারে কেন? কার্তিক বলে তুই ওই বাচ্চা মেয়েটার সঙ্গে অমন করলি কেন? কার্তিকের মারার চোটে সে বলতে থাকে এটা আমার মেন্টালি ডিসঅর্ডার, আমার একটা রোগ, আমার বড় মানুষের প্রতি কোনো অ্যাট্রাকশন নেই, বাচ্চাদের প্রতি আমার আকর্ষণ অনুভব করি। কার্তিক বলে কি? প্রিন্সিপাল বলে হ্যাঁ এটাই সত্যি। কার্তিক বলে তার মানে তুই ঈশিতাকে মেরেছিস? প্রিন্সিপাল বলে না না, বিশ্বাস করো আমি ওকে মারিনি, আমি শুধু নেহার সঙ্গেই যা করার করেছি। কার্তিক বলে মিথ্যা বলবি না, একদম সত্যি কথা বল। তখন প্রিন্সিপাল বলে আমি সব বলছি। সেই দিন আমি বসেছিলাম, ঈশিতা স্কুলে এসেছিল এবং সে তার বন্ধু অরুণকে ডেকেছিল এবং তারা কথা বলতে বলতে চলে যায়। তো আমিও সেই দিনকে কোনো একটা কারণে ঈশিতার ক্লাসরুমের পাশ দিয়েই যাচ্ছিলাম। তো দেখি ক্লাসে ঈশিতা উপস্থিত নেই কিন্তু অরুণ উপস্থিত আছে। তো আমি ক্লাসে কাউকে কিছু না বলে আমি রুমে এসে ঈশিতার বাবাকে ফোন করি, কিন্তু জানতে পারি ঈশিতা বাড়িও যায়নি। তখন আমার অরুণের ওপরে সন্দেহ হয়, কারণ স্কুলে ঢুকেই ঈশিতা অরুণকে ডেকেছিল। অরুণ ছেলেটা একটু ঢ্যাবনা গোছের। কম্পিউটার স্যার আমাকে জানিয়েছিল অরুণ নাকি তার বন্ধুদের ব্ল্যাকমেইল করে নোটপত্র তাদের দ্বারা লিখিয়ে নেয়। তো আমি অরুণকে আমার কেবিনে ডাকি, সে প্রথমে কিছুই বলছিল না, পরে আমি একটু বকাচকা দিলে সে বলে আমি ওকে মেরে ফেলেছি। এটা শুনে তো আমি চমকে যাই, কি বলছিস তুই মেরে ফেলেছিস মানে? অরুণ বলে হ্যাঁ মেরে ফেলেছি, ও আমাকে অনেক কষ্ট দিয়েছে। প্রিন্সিপাল বলে মানে তুই মেরে ফেলেছিস? অরুণ বলে আমি ওকে প্রপোজ করেছিলাম কিন্তু ও অ্যাটিটিউড দেখিয়ে চলে গেল, বলে বন্ধুত্ব নষ্ট করবি না। ও একটু ভালো নাম্বার পাই বলে কি বেশি ভাব দেখাবে? তো আজকে ঈশিতা অনেক আগেই চলে এসেছিল, আমিও ভাবলাম এই সুযোগ, ওকে বললাম স্কুলটা কোনো শুরু হয়নি, পিছনের বাগানের দিকে একটু চল ঘুরে আসি। তাই ও গেছিল আমার সঙ্গে। আমি বাগানে গিয়েও ওকে ভালোভাবেই প্রপোজ করেছিলাম, কিন্তু ও সেই একই গান গায়। ব্যাস আমার মাথা গরম হয়ে গেল আর ওকে পিছন থেকে আমি কম্পাস দিয়ে খালাস করে দেই। এসব শুনে তো প্রিন্সিপাল পুরোই এই খোকা একজনকে ফোন করে এসে কোনো ভয় ডর নেই মুখে চোখে। তো প্রিন্সিপাল পুলিশকে ফোন করতে যায়, তখন অরুণ বলে হ্যাঁ করুন, আপনি পুলিশকে ফোন, আমিও বলবো আপনার কথা। প্রিন্সিপাল বলে কি বলবি তুই? অরুণ বলে ওই যে টিউশন এসে নেহাকে নিয়ে আপনি কি করেন তার ভিডিও আমার কাছে আছে। ব্যাস প্রিন্সিপাল চুপ। তো এই জন্যই আসলে প্রিন্সিপাল এতদিন চুপচাপ ছিল। তো কার্তিকরাও এইসব কথা শুনে চুপচাপ মেরে যায়। তো এখানে সিন কাট হয়। তো পরের দিন শ্রীকান্ত অর্থাৎ পুলিশ অফিসার এসে প্রিন্সিপাল ও অরুণকে ধরে নিয়ে যায়। তো প্রিন্সিপালও তার ভুল স্বীকার করে যে তার এমন কাজ করা উচিত হয়নি। তো কার্তিক এইবারে নেহাদের বাড়ি আসে এবং তার বাবা মাকে একটু আচ্ছা করে দেয় যে কার মেয়ে কার ছেলে কত নাম্বার তুলছে, কে কি কাজ করছে, এইসব কথা নিয়ে নিজের বাচ্চাকে কখনো প্রেসার দেবেন না। আর আপনাদেরকে খুশি করতে এই বাচ্চাগুলোর জীবন শেষ হয়ে যায়, তারা আপনাদের জন্য সবকিছু করতে বাধ্য হয়ে যায়। আপনার মেয়ে যে আসলে কি চায় কি ভালোবাসে সেটা কি কখনো জানতে চেয়েছেন? জানতে চাননি। ওর নাচতে ভালোবাসে, ওর ওই দিকে যেতে দিন, ও ভালো কিছু করবে, আমি কথা দিচ্ছি। ও নাচতে ভালোবাসে, অন্য বাচ্চারা সেটা পারে না, সুতরাং ও যেটা পারে সেইটা নিয়েই গর্ব করুন। দেখবেন আপনার বাচ্চা সবার ঊর্ধ্বে গিয়ে আপনাদের মুখ উজ্জ্বল করবে। তো তাদেরকে বুঝিয়ে কার্তিক চলে আসে। হারি বলে ব্যাস কেস ক্লোজ, বাঁচা গেল। কার্তিক বলে আমরা কেস কেন নিয়েছিলাম? হারি বলে ও আচ্ছা সন্দেহা, সত্যিই তো, সে তাহলে কোথায়? কার্তিক এইবারে সবকিছু প্রথম থেকে ভাবতে শুরু করে, কিন্তু তেমন কিছু এভিডেন্স তার নজরে আসে না। কার্তিক এইবারে পল্লবীকে বলে সন্দেহা যে মেয়েটির সঙ্গে থাকতো সেখানে চলো তো। তো তারা আসে। তো এই মেয়েটি জানেই না যে সন্দেহা নিখোঁজ। সে এখন শুনে চমকে ওঠে। কার্তিক বলে তোমার বাড়িতে শেষ যেদিন সন্দেহা এসেছিল সেদিন কি ঘটেছিল? মেয়েটি বলে ও এসে বসেছিল আমার সঙ্গে, একটু পরে তার কাছে ফোন আসে এবং সে কারোর সঙ্গে কথা বলে আর তৎক্ষণাৎ সে চলে যায়। আমার মনে হচ্ছিল ও কাউকে ফলো করছিল। তো তারপর থেকে ও আর আসেনি। কার্তিক বলে এছাড়া আর কিছু জানেন না? মেয়েটি বলে তেমন কিছু না, আমি আর ও শুধু একটা ছেলেকে ফলো করছিলাম। কার্তিক বলে ছেলেটিকে চিনতে পারবে? মেয়েটি বলে হ্যাঁ দেখলে চিনতে পারবো। তো কার্তিক কিছুক্ষণ ভাবে, তারপরে ওই এলাকায় যত সিসিটিভি আছে সব জোগাড় করে এবং সেখানে আমরা দেখতে পাই সন্দেহা একটা ছেলেকে ফলো করছিল। তো একটা ফুটেজে ছেলেটির মুখও দেখা যায়। কার্তিক ছেলেটির ছবি মেয়েটিকেও দেখায়, মেয়েটি চিনতে পারে এবং ছবিটিকে পুলিশের কাছেও পাঠিয়ে দেওয়া হয়। মেয়েটি আরো বলে এই ছেলেটির সঙ্গে সেই দিন আমাদের স্কুটিতে ধাক্কা লেগেছিল। তো ছেলেটি কিছু না বলে হন নিয়ে চলে যায়। তারপরে একদিন বাস স্টপে দেখা হয়েছিল। ছেলেটির একটা জিনিস লক্ষণীয়, সে সবসময় মোবাইল টিপত, যেন কারোর সঙ্গে কথা বলায় খুব ব্যস্ত। তো এখানে সিন কাট হয়। তো পরের দিন সকালে ওই ছেলেটির বাড়ির খোঁজ পাওয়া যায়। তো এরা তিনজন সেখানে চলে আসে। কার্তিক তার পরিচয় দিয়ে বলে আমি প্রশান্তের সঙ্গে দেখা করতে চাই। কিন্তু কার্তিক হঠাৎ লক্ষ্য করে দেয়ালে প্রশান্তের ছবি, তাতে মালা দেওয়া। তো প্রশান্তের বাবা এসে বলে কি ব্যাপার? এরা বলে কাকু আমরা প্রশান্তের সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু এই ব্যাপার, ও কি করে মারা গেল?
প্রশান্তের বাবা বলে যাই হোক, আপনারা চলে যান। তো এরা অনেক জোরাজোরি করায় প্রশান্তের বাবা বলে আমার ছেলে খুবই ভালো স্টুডেন্ট ছিল, ও শান্ত স্বভাবের ছিল, কারোর সঙ্গে ঝগড়া মারপিটে ও কখনো যায়নি। ওর মারা যাওয়ার কয়েকদিন আগে লক্ষ্য করেছিলাম সবসময় টেনশনে থাকতো একটা। আমার কাছে প্রথমে 1 লাখ টাকা চেয়েছিল, আমি দিয়েছিলাম, তারপরে আবার চেয়েছিল, আমি আর দেইনি। তারপরে তখন দেখি ও নিজের ল্যাপটপ পর্যন্ত বিক্রি করে দিয়েছে। তো একদিন রাতে হঠাৎ তো বলে আমার বন্ধুদের সঙ্গে দরকার বলে ফোন চাপতে চাপতে বেরিয়ে গেল। তারপরে অনেক রাতে বাড়ি ফেরে, ভাতও খায়নি। সকালবেলা যখন গিয়ে ডাকি উত্তর নেয় না। তারপরে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখি ও আত্মহত্যা করেছে। কার্তিক সহ এরা অবাক যে হঠাৎ আত্মহত্যা কেনই বা করতে যাবে, আর এতগুলো টাকা নিয়েই বা কি করতো। কার্তিক বলে ও সবসময় ফোনে বিজি থাকতো, তাই না? আচ্ছা কাকু ওর ফোনটা আনুন তো দেখি। তো ফোন এনে কার্তিককে দেয়। কার্তিক বলে ওর বন্ধু বান্ধব কে আছে জানেন? কাকু জানায় সাই আর গণেশ, এদের সঙ্গে একটু বেশি মেশে। তো কার্তিক এসে এই 2 বন্ধুর সঙ্গে দেখা করে। তো তারাও জানে না যে কেন মারা গেছে ও। কার্তিক বলে ও প্রেম টেম করতো কোথাও। তো এরা জানে না না, ও কোনোদিন প্রেম করেইনি। তো কার্তিকরাও চিন্তায় পড়ে যে একটা ভালো ছেলে যে প্রেমও করেনি সে সুইসাইড কেন করবে। তো যেহেতু ফোনটা তাদের কাছে ছিল, তো কার্তিক ফোনটা ভালো করে চেক করে এবং সেখানে একটা ভিডিও পায়। সেখানে আমরা দেখতে পাই প্রশান্ত ভিডিও বলে একটা মেয়ের সঙ্গে কথা বলছে। না না, সাধারণ কথা নয়, একটু বেশি খোলাখুলি কথাবার্তা আর কি। সত্যি যারা ভালো ছেলে মেয়ের মুখোশ পরে থাকে না, তাদের ভিতরে যে কত কিছু আছে সে স্বয়ং ওপরওয়ালাই জানে। তো এবার এরা চ্যাট করে জানতে পারে প্রশান্ত যে মেয়েটার সঙ্গে ভিডিও কলে কথা বলেছিল সেই মেয়েটা তাদের কনভারসেশন রেকর্ড করেছিল এবং সেই ভিডিওটা ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে প্রশান্তের কাছ থেকে টাকা নিত। প্রশান্ত বারবার বলেছিল আমার কাছে আর টাকা নেই, আমি আর দিতে পারবো না, কিন্তু ওই পাশের মেয়ে তার এইসব কথাই কোনো গুরুত্বই দেয়নি, তাকে প্রতিনিয়ত ভয় দেখিয়ে গেছে। তো শেষ পর্যন্ত ছেলেটা আর কোনো উপায় না পেয়েই আত্মহত্যা করলো। কার্তিক বলে মেয়েটাকে ওর খোঁজ লাগাতে হবে এবং ভিডিও করে থাকা ওই মেয়েটির একটি স্ক্রিনশট ফটো নেয়। তারপরে সব জায়গায় ফটো দেখিয়ে মেয়েটিকে খুঁজতে লাগে। তো শেষমেশ একজন মেয়েটা ঠিকানা দেয়। তো কার্তিক সেই বাড়ি যায়। মেয়েটির বাবা এসে বলে হ্যাঁ এটা আমারই মেয়ে। কার্তিক বলে আপনার মেয়েকে ডাকুন, ব্ল্যাকমেইল করে টাকা নেওয়া বার করছি। মেয়েটির বাবা বলে এসব কি বলছেন, আমার মেয়ে 3 মাস আগে ইলেকট্রিক শক খেয়ে মারা গেছে। এই কথা শুনে কার্তিক তো এবারে কার্তিক প্রশান্তের বন্ধুদের কাছে আসে। কার্তিক এদের ভয় দেখিয়ে বলে তোরা মিথ্যে বলছিস কেন, ও তো একটা মেয়ের সঙ্গে কথা বলতো, তাও আবার খোলাখুলি করে। আর পরবর্তীতে সেই মেয়ে ব্ল্যাকমেইল করায় প্রশান্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কার্তিক বলে মেয়েটার নাম সেভ করা ট্রায়াঙ্গেল নামে, এমন ভাবে সেভ করা কেন? এদিকে দেখতে পাই সায়ের রিয়াকশন পাল্টে গেছে। গণেশ বলে ট্রায়াঙ্গেল কোনো নাম নয়, এটা একটা ওয়েবসাইট। এই সাইটে আপনি যে কারোর সঙ্গে কথা বলতে পারেন। এই প্রশান্তের সঙ্গে ওই মেয়েটার পরিচয় হয়তো ওখান থেকেই হয়েছে, কিন্তু প্রশান্ত শুধু পড়াশোনা নিয়েই থাকতো, এইসবের ব্যাপারে কে জানালো ওকে? তো সাইয়ের রিয়াকশন দেখে কার্তিক বলে তুই কি জানিস বল। সাই বলে আমি কি জানবো আবার। তো কার্তিক তাকে একটু ধমক দেয়। তখন সাই বলে আমিই বলেছিলাম এই সাইটের ব্যাপারে। কার্তিক বলে উফ, আর কি করা যাবে, তা তো ভয় পাচ্ছিস কেন? সাই বলে আমি ওই সাইটের একটা মেয়ের সঙ্গে কথা বলেছি, আমার কাছেও না টাকা চাই। কার্তিক বলে আরে ছাগলগুলো, এইটুকু বয়সে এইসব শুরু করেছিস তোরা? বাড়ি জানতে পারলে কি হবে বলতো? বাড়ি বাবা মা খাওয়াচ্ছে পড়াচ্ছে, তোরা এইসব করে বেড়াচ্ছ, তোদের ভবিষ্যৎ নিয়ে একটু ভয় হয় না? তো হঠাৎই সাইয়ের মোবাইলে একটা মেসেজ আসে এবং তাতে দেখা যায় সাই যে মেয়ের সঙ্গে কথা বলেছিল তার ভিডিও রেকর্ড চলে এসছে। মানে সাইয়ের কপালেও ব্যাং ডেকেছে। সাই বলে স্যার আমাকে বাঁচান, আমার বাড়িতে জানলে আমাকে মেরেই ফেলবে, আর এত টাকা আমি কোথায় পাবো? কার্তিক বলে ভয় পাস না, কোথায় টাকা নিয়ে যেতে বলছে ঠিকানা জেনে নে। তো সাইও তাই করে। তো মেয়েটি একটা ঠিকানা বলে দেয়। তো সেই মতো রাতের বেলা এরা সবাই আসে। তো সাই আগে আগে যাচ্ছে আর এরা পিছনে ফলো করছে সাইকে। তো মেয়েটি সাইকে বলে ওই সামনে ডাস্টবিন দেখতে পাচ্ছ, ওখানে টাকাটা রেখে দাও। তো সাইও তাই করে। তো সবাই একটা উত্তেজনা নিয়ে বসে আছে যে টাকা নিতে কে আসবে তাকে ধরবেই, কিন্তু অনেকক্ষণ কেটে যায় কিন্তু কেউ টাকা নিতে আসে না। তো সাই বলে স্যার মেসেজ এসছে, টাকা পেমেন্ট হয়ে গেছে। কার্তিক তো অবাক, কি ব্যাপার, টাকাটা কি করে পেলো? কার্তিক সঙ্গে সঙ্গে ডাস্টবিনটা গিয়ে তোলে, কিন্তু দেখতে পায় তলা ছেঁদা করা। টাকা দিয়েছে এখানে আর চলে গেছে কোন দেশে তা কে জানে। তো এবারে এক ঝলক একটা লোককে দেখতে পাই, আসলে এই লোকটি টাকাগুলো নিয়ে যাচ্ছে। তো এখানে সিন কাট হয়। তো সকালবেলা এরা আবার সাইয়ের সঙ্গে যে মেয়েটি কথা বলেছে তার ছবি নিয়ে খুঁজতে থাকে। তো অনেক খোঁজাখুঁজির পরে যখন এরা ক্লান্ত হয়েই পড়েছে প্রায়, তখন এক দোকানদার বলে হ্যাঁ মেয়েটিকে আমি চিনি, কিন্তু এই মেয়েটা তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখন এরা তো আর এক ঝটকা খায়। এরা ভাবে হচ্ছেটা কি, মৃত ব্যক্তিরা কি করে কথা বলছে। তো কার্তিক বাড়ি এসে অনেক ভাবে কিন্তু কোনো কিনারাই পায় না। সে ভিডিওটি আবার চালিয়ে দেয় এবং ভালো করে দেখতে থাকে। তো কার্তিক অনেকক্ষণ ভিডিও দেখার পরে বলে এই ভিডিও ফেক, মেয়েগুলোর মুখ শুধু বসানো। কারণ একটা জিনিস খেয়াল করার আছে, মেয়েটা শুধু নিজের পরিচয় দেওয়ার পরেই আর কোনো কথা বলেনি। আর তাছাড়া ওই প্রথম মেয়েটার গলায় একটা তিল ছিল, আমি ওর বাড়ি যখন গিয়েছিলাম দেখেছিলাম, কিন্তু এই ভিডিওর এই মেয়েটির গলায় কোনো তিলই নেই। ওই একটাই জাস্ট ভিডিও ফুটেজ আর অন্য মেয়েদের মুখ লাগানো হচ্ছে তাতে। হারি বলে মৃত মেয়েদের মুখ কেন ইউজ করছে? কার্তিক বলে দেখ যদি কেউ পুলিশ কেস করে তো কি হয়েছে, কিছুই হবে না, কারণ মেয়েগুলো আগে থাকতেই মৃত।
তো হঠাৎ সাই ফোন করে বলে ওই মেয়েটি আবার তার কাছে টাকা চেয়েছে। কার্তিক বলে ঠিক আছে, তুই ঠিকানা জেনে নে, এবারে শালাকে ধরবই। তো প্রথমবারের মতো এবারও সাইকে সামনে রেখে এরা পিছনে লুকিয়ে আছে। তো সাইয়ের কাছে ফোন আসে আর বলা হয় তাকে এই পথ দিয়ে যে আইসক্রিমওয়ালা যাবে তার ডাস্টবিনে তুমি টাকা ফেলে দেবে। তো কিছুক্ষণ পরে একটা আইসক্রিম গাড়ি আসে। তো সাই আইসক্রিমওয়ালার সঙ্গে কথা বলতে বলতে টাকাটা ফেলে দেয় ওই ডাস্টবিন বস্তায়। আর তো আইসক্রিমওয়ালাটা কিছু দূর যাওয়ার পরেই তার ওই নোংরায় ভর্তি বস্তা রাস্তার ধারে ফেলে দেয়। কার্তিকরা উত্তেজনা নিয়ে বসে আছে যে কে বস্তা নিতে আসবে। তো কিছুক্ষণ পরে এসে একটা লোক বস্তা নেয়। তো কার্তিকরা এসে তাকে জাপটে ধরে। তো হাড়ি সঙ্গে সঙ্গে বস্তা চেক করে, কিন্তু তাতে টাকা নেই। আসলে এটা এমনিই একটা লোক এসেছিল। তো কার্তিকরা অবাক হয়ে যায় যে টাকাটা কখন বার করে নিল সে। তো হঠাৎ তাদের চোখে রাস্তার মাঝে একটা ছেলেকে দেখতে পায় যে ব্যাগ কাঁধে নিয়ে যাচ্ছে। সে কার্তিকদের দেখতে পেয়ে দৌড় লাগায়। কার্তিকরাও তার পিছনে ধাওয়া করে। তো শেষমেশ তাকে আর কার্তিক হাতের নাগালে পায় না। তো কার্তিক আফসোস করছে যে হারিয়ে ফেললাম তাকে। হঠাৎ তার পায়ের কাছে কিছু একটা ঠেকে। সে দেখে সেখানে একটা চেন পড়ে আছে এবং সেই চেনে একটা লকেটও আছে। কার্তিক বলে এই চেনটা আমি কোথাও একটা দেখেছি, কিন্তু কার্তিক মনেই করতে পারছে না। তো এখানে সিন কাট হয় আর এইদিকে সেই লোকটিকে দেখানো হয় সে সন্দেহার মুখ খুলে দিচ্ছে, অর্থাৎ এই লোকটি সন্দেহাকে বন্দি করে রেখেছে। আর ওইদিকে কার্তিকের মনে পড়ে যায় সে চেনটি আসলে কোথায় দেখেছে। স্কুলের কম্পিউটার স্যার রাহুল, তার সঙ্গে একদিন তার ধাক্কা লেগেছিল এবং তার গলায় এই লকেটটি সে দেখেছিল। তো সন্দেহের কাছে এদিকে রাহুলকেই দেখতে পায়। তো সিন আবার একটু ফ্ল্যাশব্যাকে যায়। তো সন্দেহ একদিন দেখতে পায় রাস্তায় রাহুল ছবি তুলছে। তো সন্দেহ তার কাছে গিয়ে বলে আপনি ছবি তুলছেন? রাহুল বলে হ্যাঁ তুলছি, আমার ভালো লাগে নেচারে ছবি তুলতে। এই রাস্তার মাঝে নেচার কি করে খুঁজে পেলো বুঝলাম না। তো রাহুল দুই একটা কথা বলেই সেখান থেকে চলে যায়। সন্দেহের ব্যাপারটা একটু সন্দেহজনক লাগে। তো রাতের বেলা সন্দেহ এই রাহুলের বাড়ি যায়, গিয়ে দেখে গেট খোলা, সে ঢুকে পড়ে এবং সন্দেহ একটা কম্পিউটার দেখতে পায় এবং সেটা একটু ঘাটাঘাটি করেই সে দেখতে পায় সেখানে অনেক মেয়ে ছবি তোলা। সন্দেহ হঠাৎ বাইরে গাড়ির শব্দ শুনতে পায়। সন্দেহ সেখান থেকে পালাতে যাবে, কিন্তু সে রাহুলের সামনেই পড়ে যায়। সন্দেহ বলে আপনার সঙ্গে কথা বলতেই এসেছিলাম, এই গেট খোলা থেকে আমি ঢুকলাম আর কি। রাহুল বলে ঠিক আছে বসুন, আমি কফি আনি। তো রাহুল কফি এনে দেয় আর বলে কি বলতে চান বলুন। তো সন্দেহ একটা কথা সাজিয়ে দেয় ঈশিতার ব্যাপারে। রাহুল বলে আমি কম্পিউটারের টিচার, তো আমার সঙ্গে স্টুডেন্টদের অত দেখা সাক্ষাৎ হয় না, তাই সম্পর্ক অতটাও নেই। তো সন্ধ্যা কফি খেয়ে একেবারে ঘুমিয়েই পড়ে। এত বড় গোয়েন্দা এই জ্ঞানটুকু নেই যে কফিটা খাওয়া উচিত কি উচিত না, মানে মেয়েদের বুদ্ধি একটু প্রখরই হয় আর কি। তো সন্দেহ অজ্ঞান হয়ে যাওয়ার পরে রাহুল তাকে এখানে এনে বেঁধে রেখেছে। তো এদিকে রাহুল ক্যামেরা সেট করছে। সন্দেহ বলে কি করছো তুমি? রাহুল বলে তোমার ফেসের ভিডিও ফুটেজ নেবো একটু, এছাড়া কিছু না। সন্দেহ বলে তুমি এসব করছো কেন, আর আমাকেই কেন বেঁধে রেখেছো? রাহুল বলে হ্যাঁ তোমার জানার অধিকার আছে, কারণ তুমি একটু পরেই মারা যাবে। এবং সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায়। তো দেখতে পাই রাহুলের একটা সুখী পরিবার ছিল, তার বোন বাবা মা ছিল। তো একদিন অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা যায়, নেমে আসে সংসারে কালো ছায়া। তো বাবা মার কথা চিন্তা করতে করতে রাহুলের বোন অজ্ঞান হয়ে যায়। তো রাহুল তার বোনকে নিয়ে হসপিটালে আসে। তো ডাক্তার রাহুলকে বলে জানোই তোর কি সমস্যা আছে, খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে, নয়তো আর বাঁচানো যাবে না। অ্যাকচুয়ালি রাহুলের বোনের হার্টে ছিদ্র আছে। তো রাহুলের কাছে তখন অত টাকাই ছিল না। সে তার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবার কাছে টাকা চায়, কিন্তু কেউ দেয় না। এটাই হয়, তখন দুর্দিন আসে, তখন হাতরেও কাউকে পাওয়া যায় না। রাহুলের বোন তো জানেই তাদের পারিবারিক অবস্থা কেমন। তার বোন রাহুলকে বলে কষ্ট পাস না দাদা, আর কারো কাছে হাতও বাঁধতে হবে না। তো রাহুলের বোন এরপরে মারা যায়। এরপরে রাহুল পুরো একাই হয়ে যায়। সে কান্নায় ভেঙে পড়ে, তার চোখের জল মুছে দেওয়ারও লোক নেই আর। তো এরপরে বাড়ি ভাড়া দিতে না পারায় বাড়ি পর্যন্ত ছাড়তে হয়। রাহুল অনেক কাজে ট্রাই করেছে, কিন্তু কাজ জুটিনি। তো রাহুলের একসময় স্কুলে কাজটা হয় এবং রাহুল একদিন চা খাচ্ছিল। সে খেয়াল করে তার পাশে একটি ছেলে তার বন্ধুর কাছে টাকা চাইছে, কিন্তু সে দিচ্ছে না। তো ছেলেটি তার বন্ধুকে ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখালে সে টাকা দিতে রাজি হয়ে যায়। আর তখন থেকেই রাহুলের মাথায় একটা জিনিস গেঁথে গেছে, তাকে অনেক টাকা আয় করতে হবে, আর এর জন্যই সে এই পথ বেছে নেয়। সে রাস্তায় ঘুরে ঘুরে মেয়েদের ছবি তুলতো এবং তার মধ্যে যে মেয়ে মারা গেছে তার ফেসের সঙ্গে একটা ভিডিও লাগিয়ে দিত এবং ওই সাইটের মাধ্যমে ছেলেগুলোকে পটাতো এবং টাকা নিত। সন্দেহ বলে তুমি যে লোককে ঠকাচ্ছ, এটা কি তুমি ঠিক করছো? রাহুল বলে আমি তো কারোর কাছে যাইনি, সবাই আমার কাছে এসছে, আর আমি যে মেয়েগুলোকে ইউজ করেছি তারা তো মারাই গেছে, সুতরাং কারোর মান সম্মানও যাচ্ছে না। তো আপনাকে মরতে হবে, এটা আপনার দোষ, কারণ আপনি আমার বিষয়ে অনেক কিছু জেনে ফেলেছিলেন। তো যাই হোক, রাহুল এইদিকে কম্পিউটারে কাজ করছে। পিছন থেকে কার্তিক বলে ওঠে কি রে কাকে মারবি? তো রাহুল তো চমকে ওঠে। কার্তিক হাতে সেই লকেটটি ঘোরাচ্ছে, বলে তোর এই লকেটটাই আমাকে তোর পর্যন্ত পৌঁছে দিল রে। তো কার্তিক এইবারে রাহুলকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। তো গল্প শেষ না, মানে রাহুলের গল্প শেষ। তো স্যার এদিকে ধন্যবাদ জানায় যে সন্ধ্যা ফিরে এসছে, আর কার্তিককেও বিশেষ করে জানায় যে সে না থাকলে সন্ধ্যা আসতে পারতো না। তো কার্তিক এইদিকে দাঁড়িয়ে আছে, হারিয়ে এসে বলে চল চল চল, এই সুযোগ বলো, সন্ধ্যাকে প্রপোজ করে দে। কার্তিক বলে না রে, আমি পল্লবীকে ভালোবাসি, সন্ধ্যাকে নয়। হারি বলে আরে ভাই কি বলছিস তুই?
কার্তিক বলে, হ্যাঁ রে, আমি আসলে ওকেই ফলো করতাম, কিন্তু তুই সেদিনকে ফট করে সান্ধিয়ার নাম করে দিয়েছিলি। অবশ্য আমি তোকে বলেছিলাম, কিন্তু মিথ্যেই বলেছিলাম। আমি সান্ধিয়ার কেসটা নিয়েছিলাম যাতে ওর সঙ্গে আমি থাকতে পারি। তো এখন তো কেস সলভ হয়ে গেল, তাই খারাপ লাগছে। ফট করে পল্লবী এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে আর বলে, না শোনা, তোমাকে কোথাও যেতে হবে না, আমি তো আছি। তো কার্তিকও বলে, ও মা গো, টুরু লাভ। তো তারপরে সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করে। তো এইবারে গল্পটি শেষ হয়। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা।